বাংলাদেশের কমিউনিটিকে কটাক্ষ করে মন্তব্য করায় তোপের মুখে পড়েছেন ব্রিটেনের লেবার পার্টি নেতা স্যার কিয়ার স্টারমার। আওয়ামী লীগের রাজনীতি ক্রমশ জটিল থেকে জটিলতর হয়ে পড়েছে। নানা রকম দেশি এবং বিদেশি চাপ একেবারে যুগপৎভাবে সরকারের কারণে বাংলাদেশ ভারতের কাছে পুরোপুরি জিম্মি হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওই শৈল্পিক খেলা খেলে মার্কিন যুক্তরাষ্ট্র, মানে পেছন থেকে ট্রিগারটা চাপবে, কিন্তু সামনে যিনি এই ট্রিগারে আঙুল রাখবেন সেই ট্রিগারটা কিন্তু আমেরিকার থাকে না। মানে যুক্তরাষ্ট্রের বার্ষিক ধর্মীয় স্বাধীনতা প্রতিবেদনে ভারতের সমালোচনা। স্বৈরাচারী ফ্যাসিস্ট খুনি হাসিনার ভারত সফরের উপরে বিস্তারিত আলোচনার ইচ্ছা আছে। তার আগে সংক্ষেপে কয়েকটা বিষয় বলা প্রয়োজন। আজকের এপিসোডে সেটাই করার চেষ্টা করব। তার আগে প্রিয় দর্শক, নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদের জানাই স্বাগতম। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন গোলাম মাওলা রনি সাহেব বাংলাদেশের আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে নিয়ে কিছু চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছে। গোলাম মাওলা রনি সাহেব বলেছে বাংলাদেশের আওয়ামী লীগ এবং শেখ হাসিনার উপরে বড় একটি ধাগল আসতে চলেছে। এমন কথা হঠাৎ কেন গোলাম মাওলা রনি সাহেব বলেছে? আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিত মাধ্যমে সবকিছু দেখতে পারবেন। সেই সাথে পিনাকি ভট্টাচার্য কিন্তু বলেছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার সাথে রেল চুক্তিতে যে রেল লাইনটি করা হচ্ছে সেখানে কিন্তু বাংলাদেশের বিশাল একটি ক্ষতি হতে পারে, এমন কথা কিন্তু বলেছে পিনাকি ভট্টাচার্য। আজকের এই ভিডিওতে সেই বিষয়গুলো আপনারা দেখতে পারবেন। প্রিয় দর্শক বন্ধুরা, বিস্তারিত ভিডিওতে যাওয়ার আগে আরেকটি কথা বলে রাখি, বাংলাদেশ এবং ইন্ডিয়ার সাথে যে রেল চুক্তিতে হচ্ছে এই রেল চুক্তিতে আপনাদের কি মনে হচ্ছে? বাংলাদেশের মানুষের কি ভালো হবে না খারাপ হবে? তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন এখন আমরা ধারাবাহিক সেই বিস্তারিত ভিডিওগুলো দেখে আসি। বিস্তারিত ভিডিওগুলো দেখার আগে যারা এখন এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন, এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, এই ভিডিওতে একটি লাইক দিয়ে চলুন আমরা ধারাবাহিকভাবে সেই বিস্তারিত ভিডিওগুলো একে একে দেখে আসি। আওয়ামী লীগের রাজনীতি ক্রমশ জটিল থেকে জটিলতর হয়ে পড়েছে। নানা রকম দেশি এবং বিদেশি চাপ একেবারে যুগপৎভাবে আওয়ামী লীগের মাথার উপর বোঝা হয়ে দেখা দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরপর দুবার দিল্লি সফরে গেলেন। একবার গেলেন নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী হিসেবে যে শপথ সেই অনুষ্ঠানে, আর দ্বিতীয়বার গেলেন পূর্ব নির্ধারিত যে বৈঠকটি ছিল সেই বৈঠকে অংশগ্রহণ করার জন্য। সেখান থেকে তিনি ফিরে এসেছেন এবং আজকে আমি যে ভিডিওটি করছি, অর্থাৎ মঙ্গলবার দিন দুপুর সময়, আজকের দিন বিকেলবেলা প্রধানমন্ত্রী গতানুগতিক সংবাদ সম্মেলন করবেন। তার সেই গণভবনের যে ঐতিহাসিক সংবাদ সম্মেলন, সেখানে সাংবাদিকরা কি বলবেন আর প্রধানমন্ত্রী কি বলবেন, তারা খানাপিনা সেখানে কিভাবে করবেন, এসব নিয়ে আরো অনেক আগ্রহ থাকতে পারে, কিন্তু আমার আসলে ওইসব বিষয় নিয়ে জানার, বোঝার, দেখার কোনো আগ্রহ নেই। যে কাজেই ওই প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে একটা ভিডিও বানাবো এটা প্রয়োজন নেই। বাস্তবতা হলো তিনি সেখান থেকে কিছু সমঝোতা স্মারক স্বাক্ষর করে এসেছেন যে ভবিষ্যতে এই কাজগুলো করা যেতে পারে। আর যে বিষয়গুলো নিয়ে কথাবার্তা হচ্ছে সেটি স্পর্শকাতর কতগুলো বিষয়। তার মধ্যে এক নম্বর হলো ভারত বাংলাদেশের মধ্য দিয়ে রেল লাইন চালু করতে চায়। ভারতীয় ট্রেন, ইন্ডিয়ান রেলওয়ে, এটি বাংলাদেশের ভিতর দিয়ে সোজা ভারতের অন্য প্রদেশে চলে যাবে। তো এই বিষয় নিয়ে কথাবার্তা হচ্ছে, বাংলাদেশ এই অনুমতি দেবে কি দেবে না, করবে কি করবে না, সমঝোতা স্মারক কিভাবে স্বাক্ষর হয়েছে এবং সেটা চুক্তি কিভাবে বাস্তবায়িত হবে, এসব বিষয় নিয়ে হাজার রকম প্রশ্ন বিভিন্ন জায়গাতে উত্থাপিত হচ্ছে। এবং আমাদের দেশে আওয়ামী বিরোধী যারা শক্তি রয়েছেন তারা এটা নিয়ে যা মুখে আসে তাই বলে যাচ্ছেন, এবং ভারতের যে বিরোধী পক্ষ আন্তর্জাতিক অঙ্গনে রয়েছেন তারাও এই যে বাংলাদেশের ভিতর দিয়ে ভারতের যে রেলপথ চালু এটি মেনে নিতে পারছে না। এরপর বাংলাদেশের দুটো সামুদ্রিক বন্দর, সেটি হলো কক্সবাজারের না ঠিক এই আমাদের যে চট্টগ্রাম বন্দর এবং মংলা বন্দর, এই দুটোকে ব্যবহার করার ব্যাপারে সমঝোতা, আর অনেক কিছু, মানে বাংলাদেশের যা কিছু আছে সবই ভারতকে দেওয়ার ব্যাপারে এখানের অনেক লোকের মধ্যে কোনো কৃপণতা লক্ষ্য করা যায় না। আর ভারত থেকে পাওয়ার ব্যাপারে, সেটা অর্থ হোক কিংবা আমাদের যে অভিন্ন নদীগুলো রয়েছে 54টি নদী, সেই নদীর যে পানির হিস্সা, এগুলো থেকে শুরু করে সীমান্তে হত্যা এবং আমাদের সঙ্গে যে ব্যবসা বাণিজ্যের যে সমতা, এটি কোনো অবস্থাতে আমরা ভারতের কাছ থেকে আদায় করতে পারছি না। তারা যখন তাদের দেশে গরু খুব বেশি হয়ে যায়, লক্ষ লক্ষ গরু তারা এই চোরা পথে বাংলাদেশে পাচার করে দেয়। আবার যখন তাদের আন্তর্জাতিক অঙ্গনে মাংসের বাজার খুব প্রবল হয়ে পড়ে, তখন বাংলাদেশে তারা গরু রপ্তানি বন্ধ করে দেয় এবং তখন এই গরু ব্যবসার সাথে যারা জড়িত তাদেরকে সরাসরি পাখির মতো গুলি করে বিএসএফরা মারে। দুই নম্বর হলো যে সীমান্তে ছোটখাটো বিষয়গুলি তারা খুব রুক্ষতা দেখায়, দৃঢ়তা দেখায়, এবং আমরা যে একটি প্রতিবেশী রাষ্ট্র এটি তারা কোনো অবস্থাতেই সম্মান সহকারে, মর্যাদা সহকারে তারা গণ্য করে না। এই জন্য আওয়ামী লীগের যে অংশটি, আওয়ামী লীগের সবাই ভারতের পক্ষে নন, যে অংশটি ভারতের তাবেদার হিসেবে, ভারত বন্ধু হিসেবে,
ভারতকে বড় ভাই হিসেবে, ভারতের ছোট ভাই হিসেবে ইত্যাদি শব্দগুলো ব্যবহার করে নানা রকম সমীকরণ করার চেষ্টা করেন। তারা মূলত দলের ভিতরে এবং বাইরে নানাজন দ্বারা নানাভাবে নিন্দিত হতে থাকেন। এখন আমাদের বাংলাদেশের যে প্রধানতম সমস্যা সেটি হলো টাকার সমস্যা, এবং সেই টাকার সমস্যাটা খুব শর্ত দিয়ে হবে না। প্রকল্পের ভিত্তিতে বিশ্বব্যাংক, IMF বা জাইকা, ADB, IDB এখান থেকে যেভাবে আমরা ঋণ পাই, এই ঋণ দিয়ে হবে না। বাজেটকে সাপোর্ট দেওয়ার জন্য শর্তহীন টাকা নেওয়া করা দরকার সরকারের সঙ্গে, যারা নিঃস্বার্থভাবে সরকারকে বাজেটের সাপোর্টে টাকা দেবে এবং সরকার ইচ্ছা মতো এই টাকা খরচ করতে পারবে। এবং এই কাজটি এই মুহূর্তে একমাত্র চীন ছাড়া অন্য কোনো দেশ এই বাজেটারি সাপোর্ট দিতে পারবে না। বিশ্বব্যাংক অবশ্য অল্প পরিমাণ টাকা দিয়েছে, কমিটমেন্ট করেছে মানে $1 বিলিয়ন কম, অর্থাৎ 90 কোটি ডলার। তো সেই 90 কোটি ডলারে আমাদের আসলে কিছুই হবে না। 90 কোটি ডলারে আমাদের আসলে কত টাকা আসে? 9,000 কোটি টাকা। তো যেখানে আমাদের 7 লক্ষ কোটি বা 8 লক্ষ কোটি টাকার বাজেটের একটা বিরাট অংশ ঘাটতি থেকে যাবে, এবং এর সিংহভাগ যেখানে সরকারি কর্মকর্তাদের বেতন দিতে চলে যাবে, সেখানে রাজস্ব আয় থেকে শুরু করে কোনো জায়গাতে লক্ষ্যমাত্রাতে দূরের কথা, তার ধারের কাছে যাওয়ার কোনো সম্ভাবনা নেই চলতি অর্থ বছরে। সেখানে কম করে হলেও এই অর্থ বছরে আমাদের বাজেটারি সাপোর্টের জন্য মিনিমাম $20 বিলিয়ন দরকার। আর সেই $20 বিলিয়ন বিভিন্ন মাধ্যম থেকে আনার জন্য সবচেয়ে বড় ক্ষেত্রটি হলো চীন। তো চীনের কাছে যখন আপনি টাকা চাইবেন, যেটা প্রধানমন্ত্রী জুলাই মাসে চীনে যাওয়ার যে পরিকল্পনা করছেন, সেখানে এক গাদা বোঝা, এক গাদা শর্ত তারপর চাপিয়ে দেওয়া হবে, এবং সেই শর্তগুলোর সঙ্গে ভারতের যে শর্ত, এটা কন্ট্রাডিক্ট করছে। তৃতীয়ত, আমাদের প্রতিবেশী রাষ্ট্র মায়ানমারের সঙ্গে আমাদের যে সম্পর্ক, অহিনকুল সম্পর্ক এবং জটিল সম্পর্ক, এটির কোনো সমাধান আপাতত নেই। ক্রমশ এই সমস্যা বেড়ে যাচ্ছে। চীন এখানে খেলছে, আরাকান আর্মি খেলছে, মায়ানমারের সামরিক জান্তা সরকার খেলছে, ভারত খেলছে। এই চতুর্মুখী খেলাধুলার সঙ্গে তাল মিলিয়ে খেলা করার জন্য যে মেধা, যোগ্যতা, অভিজ্ঞতা দরকার, সময় দরকার, অর্থ দরকার, মিলিটারি পাওয়ার দরকার, এই পুরো জিনিসগুলো মূলত একটা গণতান্ত্রিক সরকার করতে পারে। বাংলাদেশে সেটা আছে, সবই আছে। কিন্তু একটা গণতান্ত্রিক সরকার যদি থাকতো, এই মায়ানমারের সমস্যাটা এটি সামরিক কায়দায় এটা সমাধান করতে বাংলাদেশ সেনাবাহিনীর হাইয়েস্ট 24 ঘন্টা সময় লাগতো, এর বেশি না। কিন্তু এই বিষয়টিকে ম্যাটেরিয়ালাইজ করার জন্য যে জনগণের সমর্থন দরকার, এটি আওয়ামী লীগের এখন নেই। ফলে তারা শ্যাম রাখি না কুল রাখি, চীন না ভারত, আরাকান আর্মি না সামরিক জান্তা, এই সমস্ত করতে 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 রোহিঙ্গা সমস্যাটা আমাদের দেশে এমন অবস্থা তৈরি করেছে, যার ফলে প্রধানমন্ত্রী বলতে বাধ্য হচ্ছেন যে আমাদের দেশে একটি খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য পশ্চিমারা চেষ্টা চালাচ্ছে। এবং ওনারই কথায় পশ্চিমা দুনিয়া রীতিমতো আগুন ছড়িয়ে পড়েছে, এবং তারা আওয়ামী লীগের প্রতি আরো বিরক্ত হয়ে পড়েছে, ত্যক্ত এবং বিরক্ত। তো এই সকল সমস্যা নিয়ে যত বেশি জনগণ আলাপ আলোচনা করবে, তত বেশি জনরোষ বাড়বে, এবং তত বেশি সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে মনোবল, এটা ভেঙে যাবে। এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের মনোবল যদি ভেঙে যায়, আওয়ামী লীগ সরকার কোনো অবস্থাতেই টিকতে পারবে না। এই জন্য তাকে প্রতিটি মুহূর্তে জমিয়ে রাখতে হয় বিভিন্ন কাণ্ড দ্বারা, কারখানা দ্বারা, বিভিন্ন নাটক দ্বারা, সিনেমা দ্বারা, নানাভাবে। তো আমাদের জাতীয় জীবনে সবচেয়ে সরকার করছে বা কোনো কিছু করছে এটা আমি বলতে পারবো না, কিন্তু এমন কতগুলো ঘটনা গত কয়েক মাসে ঘটছে যে অন্তত পক্ষে 7-8 দিন 10 দিন মানুষ এগুলো নিয়ে ব্যস্ত থাকে। প্রথমে বেনজির নিয়ে সবাই ব্যস্ত হলো, এখন বেনজির একটু কমেছে, লোকজন বুঝে গেছে যে বেনজিরকে আসলে ধরার কোনো ইচ্ছা কখনই কারো ছিল না। বেনজির যদি স্বেচ্ছায় দয়া করে ধরা না দেন, দুদিকে না আসেন, তাহলে তার একটা প্রশ্ন স্পর্শ করার মতো অবস্থানে তিনি এখন আর নেই। এবং বিভিন্ন মাধ্যম থেকে যে সকল তথ্যপত্র ছড়িয়ে পড়েছে, তা হলো বেনজিরের সঙ্গে অনেক মানুষের লেনা রয়েছে, দেনা রয়েছে, সম্পর্ক রয়েছে, এবং তিনি একা খাননি, ভাগে যুগে খেয়েছেন, এবং তিনি নাকি হুমকি দিয়েছেন যে সব বলে দেবেন, আমাকে ঘাটাঘাটি করলে আমি সব বলে দেবো। এখন এই সব আমরা কিছুই জানি না, কিন্তু সামাজিক মাধ্যমে যে প্রোপাগান্ডাগুলো চলছে, এগুলোকে যে আপনি খুব অস্বীকার করবেন তা কিন্তু আপনি বলতে পারছেন না। দিস ইজ ওয়ান। বেনজির কাণ্ড শেষ হতে না হতেই একজন সংসদ সদস্য, আনার নাম, তার একটা নির্মম হত্যাকাণ্ডের কথা প্রচার করা হচ্ছে। বডি পাওয়া যাচ্ছে না, এই মাংসপিণ্ড পাওয়া যাচ্ছে, মাংসের কিমা পাওয়া যাচ্ছে, বাথরুমের ফ্ল্যাশের মধ্যে পাওয়া যাচ্ছে। তারপরে সেখানে কোন নারী গিয়েছে, নারী কাণ্ড থেকে শুরু করে হাজারো রকমের রমরমা চটকদার কাহিনী সামনে চলে আসছে। মানুষ কয়েকদিন এটা নিয়ে একটু সপ্তাহখানিক আলোচনা করেছে। এখন আর আনারকে নিয়ে কোনো ভিডিও করলে বা কোনো পত্রিকায় রিপোর্ট ছাপা হলে বা কোনো কিছু হলে মানুষ আর শুনতে চাচ্ছে না। আনারের পরে হঠাৎ করে চলে আসলো আসাদ মিয়ার কথা। আসাদ মিয়া মানে তিনি মেট্রোপলিটন পুলিশ কমিশনার ছিলেন, তার দুর্নীতি নিয়ে বিভিন্ন রকম তথ্যপত্র আসছে, এবং এটা নিয়েও 4-5 দিন খুব করে চললো। এরপর আবার ছাগল কাণ্ড চলে এলো, গরু কাণ্ড চলে এলো। এরপরে এখন সারা বাংলাদেশে চলছে রাসেল ভাইপার কাণ্ড। চন্দ্রপুরা নামক একটা সাপ, সেই সাপ বাংলাদেশে আসছে, ধেয়ে আসছে চারিদিক থেকে, এবং মানুষকে সর্বনাশ করে ফেলবে, এটা নিয়ে সারা বাংলাদেশে হইচই চলছে।
এরই মধ্যে পুলিশের কয়েকজন কর্মকর্তা যারা এখন পাওয়ারে আছে, এর মধ্যে একজন ডিআইজি, অতিরিক্ত কয়েকজন ডিআইজি, তাদের দুর্নীতি, বাড়ি গাড়ি, গরুর ব্যবসা, গরুর হাট ইত্যাদি নিয়ে নানা রকম তথ্যপত্র আসছে এবং পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন বনাম সাংবাদিক সমাজ বা গণমাধ্যম সমাজ, এদের মধ্যে একটা নিদারুণ কন্ট্রাডিকশন তৈরি হয়েছে। তো এই সকল উত্তেজনার মধ্যে, আলাপ আলোচনার মধ্যে সত্যিকার অর্থে একটা বাজেট পাস হয়ে গেল। বাজেটের লোফলগুলো কি, টাকা কিভাবে চলবে, টাকা কিভাবে গেল, শেয়ার মার্কেট থেকে এই কয়দিনে কত হাজার কোটি টাকা লুটপাট হয়ে গেল, শেয়ার মার্কেটের দুর্দশা এবং এটা যে আর জীবনে দাঁড়াতে পারবে না, এই বিষয়গুলো নিয়ে যে চুলচেরা বিচার বিশ্লেষণ করা হতো স্বাভাবিক অবস্থায় থাকলে, সেইগুলো করা হচ্ছে না। না করার ফলে কি হচ্ছে, অনেকেই আমাদের সমাজে যারা প্রভাবশালী ক্ষমতায় থাকতে চান তারা শ্বাস প্রশ্বাস নেওয়ার একটা সুযোগ পাচ্ছেন, কিন্তু এটা খুব সাময়িক। এই সমস্ত যে ঘটনাগুলো ঘটছে এটা দিয়ে মূলত মূল সমস্যা কখনো সমাধান করা যাবে না। আপাতত কুইনাইন খাইয়ে এটির হয়তো নিষ্পত্তি করা যাবে কিছুদিনের জন্য, কিন্তু এই সমস্যাগুলো সোভিয়েত জমানার সেই সমস্যার মতো বড় আকারে দেখা দেবে। কাজেই যে কোনো বৈদেশিক বিষয়, অভ্যন্তরীণ বিষয় কিংবা অর্থনৈতিক বিষয়ে সরকার যত বেশি খোলামেলা হবে, যত বেশি গণতান্ত্রিক হবে, ট্রান্সপারেন্ট হবে, ততই তার বিপদ এবং বিপত্তি কমে যাবে। আর এই বিষয়গুলোকে যদি ধামাচাপা দেওয়ার জন্য বিভিন্ন রকম অনুল্লেখ্য অপ্রয়োজনীয় বিষয়াদি সামনে আনা হয় এবং এগুলো নিয়ে মানুষ যদি খুব নাচানাচি করে, তাহলে আলটিমেটলি অ্যাজ এ নেশন হিসেবে আমরা পিছনে পড়বো, আমাদের সবার ক্ষতি হবে, আর সরকারের তো অবশ্যই ক্ষতি হবে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম। ফ্যাসিস্ট খুনি হাসিনার ভারত সফরের উপরে বিস্তারিত আলোচনার ইচ্ছা আছে। তার আগে সংক্ষেপে কয়েকটা বিষয় বলা প্রয়োজন। আজকের এপিসোডে সেটাই করার চেষ্টা করব। তার আগে একটু ওই বোতল সুন্দরী নিয়ে কথা কয়ে নেই। আমি কইছি না এগুলো গ্ল্যামারের 12টা বাজায় দেবো। বোতল সুন্দরী কেন জানেন? এগুলা তো সৌন্দর্য আর গ্ল্যামার বেছে, কিন্তু ফিগার দেখেছেন সরিষার তেলের বোতলের নাকান ইনকা ইনকা না কলে। তো বোতল সুন্দরী আমার আসপর্দা দেখা আমি টাস্কিত হয়েছি, সেটা লাইভ করেছে। সে কি করছে দেখেন। হাই এভরিওয়ান, ঈদ মোবারক। আমি এখন রাবিশ বুটিক সেলুনে আছি। আচ্ছা, আমি একটা জিনিস বলতে চাই। হ্যাঁ, এই যে মানুষ আমার ছবির নিচে যে লেখেন বয়কট ইন্ডিয়ান কোটা, আপনারা হিস্ট্রি জানেন? এটা আমার মনে হয় আপনারা জানেন কিনা জানেন। স্যার, হিস্ট্রি জানেন? 1971, হ্যাঁ, এই যে বাংলাদেশের যুদ্ধ যে হয়েছে পাকিস্তানের সাথে, হিস্ট্রি জানেন? হ্যাঁ, আমার মনে হয় কি জানেন, আপনি জানেন, আমাদের অন্যান্য আছে, সবাই জানেন, বাট আমার মনে হয় আমার ফেসবুকে যারা শুভাকাঙ্ক্ষী আছে, অনেক ফলোয়ার্স আছে, তারা জানে না। তাদের জন্য জানাতে চাই, আপনাদের একটু জানা উচিত যে 1971-এ ইন্ডিয়া আমাদেরকে, তারা তাদের অনেক আর্মি পার্সন পাঠিয়েছে, তারা হেল্প করেছে আমাদেরকে, যদিও তারা নিজেদের স্বার্থে করেছে বা হোয়াটএভার, বাট তাদের স্বার্থে যদি আমরা বেনিফিট হয়, উই শুড অ্যাপ্রিশিয়েট ইট। হ্যাঁ, না হলে এই যে এত বড় বড় কথা, এই তারপরে ফেসবুক কিছুদিন পর আপনার ফেসবুক বন্ধ করে দেবেন। ফেসবুক কারা চালায়? ফেসবুক কি মার্ক জুকারবার্গ ওনার রিলিজন কি জানেন আপনারা? অশিক্ষিতর একটা লেভেল থাকে, লেভেল বাদে আপনার অশিক্ষিত হয়ে যান। একটু যান, একটু গুগল করেন, একটু গুগল করে জানেন যে যাদেরকে বয়কট করতে চান তারা কোথায় আর আপনারা কোথায়, এবং তাদেরই প্রোডাক্ট দিয়ে আপনারা এখানে আসতেছেন। গরু না হলে, ইন্ডিয়ান গরু না আসলে গরুর দাম বেড়ে যাবে, পেঁয়াজ না আসলে পেঁয়াজের দাম বেড়ে যাবে, তখন তো আবার বয়কটিং দিয়ে আপনারা করবেন না, মানে সুযোগ সন্ধানী। এনিওয়েজ, ভারত নাকি আমাদের মুক্তিযুদ্ধের সময় সাহায্য করেছে, আর আমরা নাকি লেখাপড়া করি না। লেখাপড়া নিয়ে পরে আসুনি, তোমার সৌন্দর্য শিখাই, ত্বকের যত্ন, চুলের যত্ন শিখাও, তো তোমার দেখায় যে এটা কারে বলে। অড্রে হেপবার্নের নাম শুনিস? দুনিয়ার সর্বকালের সেরা সুন্দরীদের তালিকায় থাকবেন তিনি। যখন অড্রে হেপবার্নকে তার সৌন্দর্যের রহস্যের কথা জানাতে বলা হয়েছিল, তখন তিনি একটা কবিতা লিখছিলেন। সেই কবিতাটা তার অন্ত্যেষ্টিক্রিয়া পড়া হয়েছিল। আমি কবিতাটার অনুবাদ করতেছি না, সারাংশটা বলতেছি। উনি বলতেছিলেন যে আকর্ষণীয় ঠোঁট যদি পাইতে চাও তাহলে ভালো কথা বলো, সুন্দর চোখ পাইতে চাও তাহলে মানুষের ভেতরে সৌন্দর্য খোঁজো, সুস্থ থাকার জন্য ক্ষুধার্তদের সাথে খাবারটা ভাগ করে নাও, তুমি যদি ভালো চুল চাও তাহলে প্রত্যেকদিন একটা শিশুকে তোমার চুলে হাত বুলাইতে দাও, ভালোভাবে শরীরের যত্ন নেওয়ার জন্য এমন ভাবে হাঁটো যেন তুমি কখনো একা না, কারণ আপনাকে যারা ভালোবাসে এবং ভালোবাসছে তারা আপনার সঙ্গেই আছে। কখনো যদি তোমার সাহায্যের দরকার পড়ে তাহলে তোমার দুই হাতের শেষে আর একটা পাবা হাত। যত বড় হবা তত তুমি উপলব্ধি করবা যে আপনার দুইটা হাত আছে, যার একটা নিজেকে সাহায্য করার জন্য আর অন্যটা প্রয়োজন মতো অন্যকে সাহায্য করার জন্য। একজন নারীর সৌন্দর্য তার পরিধেয় পোশাক, মুখে বা চুল ঠিক করার মধ্যে না, একজন নারীর সৌন্দর্য তার চোখে প্রকাশিত হয়, কারণ এইটাই তার হৃদয়ের উন্মুক্ত দরজা, যে এবং এইটাই তার ভালোবাসার উৎস। জিন্দগিতে ইনকে কবিতা লিখবার পারবো বোতল সুন্দরী। আমি শিওর অড্রে হেপবার্ন যে কবিতা লিখেছিল এটা তো জানা নাই, না আছে ফিগার, না আছে সৌন্দর্য, না আছে সংবেদনশীল মন। তারপরও মাতারিত্ব করে ভাব কেন তো লাইভ করে যে আসপর্দা দেখেছ, সেটার জন্য তোরা সামনে রেখা তোর গ্ল্যামার ইন্ডাস্ট্রির জয় বাংলা করে দেবো, প্রমিস। যাই হোক, এবার ওদের নেতা মাদারে মাফিয়ার আলাপে আসি। একটা দেশ তাদের মেহমান অপর একটি দেশের সরকার প্রধানকে কি পর্যায়ে সম্মান বা প্রোটোকল দেয় সেটা নির্ভর করে মেহমান বা তার দেশের কাছে তাদের ঠেকা কতটুকু। এমন যদি হয় যে দেশটার আঞ্চলিক অখণ্ডতা অনেকাংশে নির্ভর করে মেহমান দেশের সহযোগিতার উপরে, তাহলে তাকে সর্বোচ্চ পর্যায়ে প্রোটোকল দেওয়ার কথা। ইমরান খান যখন ক্ষমতায় পাকিস্তানে আসছিল, ওই সৌদি যুবরাজ ইমরান খান নিজে গাড়ি চালায় ওনারা এয়ারপোর্ট থেকে নিয়ে গেছিল।
মনে আছে না? দেখেন ছবিটা। উত্তর পূর্ব ভারতের সাথে ভারতীয় মূল ভূখণ্ডের সংযোগের নিরাপত্তা, বিশেষ করে চিকেন নেকের সুরক্ষা অনেকাংশে নির্ভর করে বাংলাদেশের উপরে। এছাড়া ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা বাংলাদেশকে অভিহিত করছে ভারতের ইন্দো প্যাসিফিক ভিশনের অতি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে। সুতরাং আমরা আশা করতে পারি যে আমাদের দেশের কাছে ভারতের এত ঠেকা, সে দেশের অর্থাৎ বাংলাদেশের সরকার প্রধান, সে বৈধ হোক অবৈধ হোক, তাকে ভারত সর্বোচ্চ পর্যায়ে রিসিভ করবে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান যখন সরকারি সফরে ভারতে আসে, তখন তাকে বহনকারী বিমানের সিঁড়ির ঘোড়ায় দাঁড়ায় কসাই মোদী স্বয়ং তাকে অভ্যর্থনা জানাইছিল। এমন কইতেই পারেন যে সৌদির সাথে কি বাংলাদেশের তুলনা হয়? সৌদি হইল মুসলিম বিশ্বের নেতৃস্থানীয় দেশ। মোদীর হাতে মুসলমানের রক্ত, সে কলঙ্ক ঢাকার জন্য সে হয়তো স্বয়ং উপস্থিত হয়েছিল। সৌদিতে বহু ভারতীয় প্রবাসী কাজ করে খায়, রেমিটেন্স পাঠায়, ভারতের তেল আমদানির একটা উৎস সৌদি আরব। সুতরাং সৌদি যুবরাজকে এরকম প্রটোকল দেওয়া স্বাভাবিক, কথা সত্য। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে সৌদি আরব ভারতের কাছে যতই গুরুত্বপূর্ণ হোক না কেন, ভারতের আঞ্চলিক অখণ্ডতা বা নিরাপত্তা সৌদির উপরে ততটুকু নির্ভরশীল না যতটুকু বাংলাদেশের উপরে নির্ভরশীল। তার উপরে এই মুহূর্তে চীন আমাদের অঞ্চলের ব্যাপক প্রভাব বিস্তার করতেছে এবং কাটালানের আসন্ন চীন সফরকে বেইজিং বলছে গেম চেঞ্জার। নিজস্ব গভীর ভূ রাজনৈতিক টাকা বিবেচনা কইরা কাটালানিকে অন্তত পক্ষে সৌদির পর্যায়ে প্রটোকল দেওয়াটা ভারতের জন্য সঙ্গত ছিল। এছাড়া মোদী যখন ঢাকা আসছিল সেই সময় স্বয়ং হাসিনা তাকে প্লেনের সিঁড়িতে রিসিভ করছিল। কূটনীতিতে একটা রিসিপ্রোসিটি বলে একটা কথা আছে। এর মানে হলো আপনি আমার যে ট্রিটমেন্ট দিবেন আমিও জবাব হিসেবে অনুরূপ ট্রিটমেন্ট আপনারা দিব। আমার কমেন্ট বক্সে জিঙ্কা করে কমেন্ট করবেন, আমি সিঙ্কা করে রিপ্লাই দিব। বোতল সুন্দরী আমাদের সাথে যেভাবে আসপর্দা দেখাবে আমরাও সেভাবে তাদের ডলা দিব, তাই না? কিন্তু ভারত হাসিনাকে রিসিপ্রোসিটি হিসেবে প্রাপ্য সম্মানটুকু দেয় নাই। মোদী তো দূরে থাকে, এমনকি মন্ত্রী পর্যায়ের কাউকে দিয়ে তাকে রিসিভ করায় নাই। অনেকে অপদস্থতার মধ্যে দিয়ে তার সফরের সূচনা হয়েছে। আমরা হাসিনাকে যে অবৈধ বিবেচনা করি সেটা একান্তই আমাদের আভ্যন্তরীণ ব্যাপার। কিন্তু সে তো বাংলাদেশের পতাকা হাতে নিয়ে ভারতে গেছিল। ভারত তার কেনাবান্দির সাথে ব্যক্তিগত পর্যায়ে যে আচরণ করুক না কেন, সরকারি ভাবে বাংলাদেশের পতাকাধারীকে এই ধরনের অপমান কইরা ভারত আরো একবার দেখাই দিল যে আমাদের প্রতি তাদের অন্তর্নিহিত বিগ ব্রাদার সুলভ দৃষ্টিভঙ্গি। বিগ ব্রাদারের এই উদ্ধত কালো হাত চিরতরে ভাঙা দেওয়াটাই আমাদের চলমান ইন্ডিয়া আউট কর্মসূচির প্রধান লক্ষ্য। এই আন্দোলন আমরা চালায় যাইতেই থাকবো যতদিন পর্যন্ত না আমরা পরিপূর্ণভাবে সফল না হই। এটা হলো এই সফরের বাহ্যিক দিক। কিন্তু আভ্যন্তরীণ দিকটা কি? আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পারছি যে সফরকালে ভারতের সাথে কাটালরানির গোটা 10 সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। সমঝোতা স্মারক বা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বিভিন্ন বিষয়ে দুই দেশের মতামতের ঐক্যের এক ধরনের বিবরণী, এবং এটা চুক্তির পর্যায়ে কিন্তু পড়ে না। এ প্রসঙ্গে আমি দুইটা বিষয় আপাতত উল্লেখ করব। প্রথমত, ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কুমার কোয়াত্রা জানাইছে যে আগামী মাস থেকে বাংলাদেশের ভেতর দিয়া ভারতের ট্রানজিট রেল পরীক্ষামূলকভাবে চলাচল শুরু করবে। আমাদের মুরব্বীদের আমি জিজ্ঞেস করি, আপনাদের মনে আছে না মুজিব ইন্দিরা চুক্তিতে ভারত পরীক্ষামূলকভাবে ফারাক্কাবাদ চালুর একটা প্রভিশন রাখছিল? ভারত এই চুক্তি তোয়াক্কা না করে পরীক্ষামূলকভাবে ব্যাপারটাকে একতরফাভাবে স্থায়ী করে ফেলছিল। এটাই হলো ভারতের 2 নম্বরই। এই জন্য ভারতের সঙ্গে কোনো চুক্তিকে বিশ্বাস করা যায় না। যাই হোক, ফারাক্কাবাদ ভারতের অভ্যন্তরে হয়, আমরা এটা নিয়ে কিছু করতে পারিনি, কিন্তু ট্রানজিট রেল তো বাংলাদেশের বুকের উপর দিয়ে চলার কথা, তাই না? সুতরাং এইটা তো আমরা জনগণ ইচ্ছা করলে আটকাই দিতে পারবো। শুধুমাত্র অবৈধ একটা সরকারের সাথে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে যেটা চুক্তির পর্যায়ে পড়ে না, সেটা আমরা বাংলাদেশের জনগণ মাইনে নেবো কেন? এটা তো পুরোপুরি ভারতের স্বার্থ হয়েছে। আমাদের কি কাজে লাগবে এই ট্রানজিট ট্রেন ব্যবস্থা? ইন্ডিয়া তো বাংলাদেশের ট্রেন ব্যবস্থাকে তো ভারতের ট্রেন নেটওয়ার্ক ডাশ করে ফেলবে। তাছাড়া এই ট্রেন লাইন ইত্যাদি কার পয়সা দিয়ে তৈরি হয়েছে? আমাদের টাকায় তৈরি হয়েছে। আমাদের অবকাঠামো ব্যবহার করবে ভারত ভূ রাজনৈতিক স্বার্থে প্রায় মাগ নাই, আর আমরা কি তা চাই দেখবো? তাছাড়া এইটা যাতে পুরোপুরি ভারতের ট্রানজিট হিসাবে দেখা না হয়, সেজন্য ভারতীয়রা এর মধ্যে ভুটানকেও যোগ করছে। কিন্তু এই যে ভুটানের ব্যাপারে তারা বলতেছে এই সংযোগ হবে তখন যখন ভুটানের সঙ্গে রেল সংযোগ স্থাপিত হবে, অর্থাৎ বাংলাদেশের সঙ্গে ট্রানজিট নগদ আর ভুটানের সঙ্গে রূপকথা থাকলো বাকির খাতায়। আমরা তো 50 বছর ধরে ভারতকে দেখে আসতেছি, তাই না? 80 দশকে বাংলাদেশ ভুটান বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যেটা বাস্তবায়ন করা যায় নাই ভারতের মধ্যে দিয়ে ট্রানজিট না পাওয়ার কারণে। আপনি কি মনে করেন যে ভারত সড়ক পথে ভুটানের সাথে বাংলাদেশকে দশকের পর দশক দেয়া ট্রানজিট দেয় না, সে রেল পথে আমাদের সেই ট্রানজিট দেবে? আসলে ভুটানের সঙ্গে রেল সংযোগ ব্যাপারটা হইলে একটা ভারতীয় ধাপ্পাবাজি। এতে আরেকবার প্রমাণ হইলো যে ভারত খালি নেয়, বিনিময় কিছু দেয় না। এটাই তাদের নীতি। শুধু ট্রেন যাবে, এরপরে ট্রেনের নিরাপত্তার জন্য ট্রেনের সাথে ভারতের পুলিশ, আর্মফোর্স, এমনকি সেনাবাহিনীও আসবে। আমরা কোন অবস্থাতেই বাংলাদেশের বুকসিরা ভারতের এই ট্রানজিট চালাইয়া যাইতে দিতে পারি না। এই ট্রেন আটকাইয়া দেওয়াটা আমাদের জাতীয় কর্তব্য, এবং যথাসময় ইন্ডিয়া আউট ক্যাম্পেইনের অংশ হিসেবে এটা আমরা অন্তর্গত করব। প্রশ্ন তুলতে পারেন, কেমনে আটকাবেন? সেই সামর্থ্য আছে আপনাদের? কেমনে আটকাবো জানি না, কারণ এইটা নিয়ে চিন্তা করার অবকাশ আসে নাই, এটা দ্রুত হয়েছে। আপনারাও চিন্তা করেন, আমরা একই সাথে একটা পরিকল্পনা ব্যয় করবো। আর সামর্থ্যের প্রশ্নটা আপাতত একটু তুলে রাখেন, ভিডিও শেষে সামর্থ্যের বিষয়ে জবাব থাকবে। কিন্তু বটম লাইন হইতেছে এই ট্রেন যাবে না, কোনোভাবে আমরা যাইতে দেবো না। দ্বিতীয় পয়েন্টটা হলো কাটালানি সফরকালে যৌথ সংবাদ সম্মেলনে কসাই মোদীর 2টা বক্তব্য। প্রথমত সে বলছে যে তিস্তা নদীর সংরক্ষণ এবং ব্যবস্থাপনার জন্য একটা কারিগরি দল শীঘ্রই বাংলাদেশ সফর করবে।
এই সফর টফরের কি দরকার? উজানে পানি আটকাইয়া তিস্তাকে তো মারছে কে? ভারত তো মারছে, নিজের হাতে নদীরে খুন কইরা এখন বলে আমরা এটাকে সুন্দরভাবে দাফন করবো। ভারতের যদি সদিচ্ছা থাকতো তাহলে তো তিস্তা চুক্তি বাস্তবায়ন করে আমাদের হিস্সা আমাদেরকে বুঝাই দিত, আন্তর্জাতিক নদী, আমরা তো আইনত এর পানির হিস্সা পাই। সেটা তো সে দেয় নাই। এখন চীন $1 বিলিয়ন তিস্তা প্রকল্প অর্থায়ন করবে, সেটা শুনি না ভারতের হোগায় মরিচ বাতি চলে গেছে। ভারতের পররাষ্ট্র সচিব মাসখানেক আগে এসে বলে যে তারা নাকি এই প্রকল্পের টাকা দিবে। তুই কোথা থেকে টাকা দিবি? ইন্ডিয়া কি টাকা দেওয়ার সক্ষমতা আছে? মাত্র $71 কোটি ঋণ দিছে, তাও ভারত পুরো হাসিনা আমলে। তাছাড়া তোর টাকা দেওয়ার কি দরকার? চুক্তি বাস্তবায়ন করলেই তো চুকে যায়। তা না কইরা এখন ফোন দিয়ে আসতেছে চীনকে কেমনে ঠেকানো যায়, কারিগরি তেল ইত্যাদি হইলো। চীন যদি আসে তার উপরে যেন নজরদারি করা যায়। চীন তোরা নজরদারি করতে দিলে তো এতই সোজা। চীন তো বোকা। মোদী আর একটা ডেঞ্জারাস কথা বলছে সেই যৌথ সংবাদ সম্মেলনে। কি সেটা? সেটা হলো বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির এবং আধুনিকায়নের জন্য ভারত সহযোগিতা করবে এবং বাংলাদেশের সাথে বহুমুখী সামরিক সহযোগিতা বজায় রাখবে। আপনারা জানেন চীন হলো বাংলাদেশের সবচেয়ে বড় সামরিক সহযোগী দেশ। মোদীর এই উক্তির উদ্দেশ্য হইতেছে চীনের এই অবস্থানকে দুর্বল করে দেওয়া এবং সেই প্রক্রিয়ায় বাংলাদেশকে আরো বেশি কইরা ভারতের সমর কৌশলের অধীনস্থ করা। কার্ল রানির দিল্লি সফরের মাত্র কয়েকদিন আগে টাইমস অফ ইন্ডিয়া একটা ভুয়া খবর পরিবেশন করে বাংলাদেশে যে সকল সামরিক সরঞ্জাম চীন রপ্তানি করে সেগুলো নাকি ত্রুটিপূর্ণ এবং এই কারণে বাংলাদেশের সশস্ত্র বাহিনী নাকি চীনের উপরে ক্ষুব্ধ। বালের আলাপ দাও কইলেই হইল, আমরা জানি না। এই প্রচারণা ভারতীয়রা ছাপাইছে আবার আফ্রিকার জিম্বাবুয়ের এক পত্রিকায়। দেখেন, চীন বিরোধী এই প্রোপাগান্ডার উদ্দেশ্যই ছিল কার্ল রানির সফরের সময় ভারত যাতে চীনকে ল্যাংমাইরা কাটাল রানীকে চাপ দিয়া বাংলাদেশের সামরিক খাতে বেশি করে অনুপ্রবেশ করতে পারে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং আমাদের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার সবচেয়ে বড় প্রতিবন্ধক কে? ইন্ডিয়া। সেই ভারতের কাছ থেকে আমরা কেন প্রতিরক্ষা সংক্রান্ত সহযোগিতা নিব? প্রশ্নই ওঠে না। ভারতীয় পণ্য বয়কটের মধ্যে আমরা এই পর্যায়ে সকল প্রকার ভারতীয় সামরিক সরঞ্জাম বয়কট করলাম। আমরা এর লিস্টের আমাদের তালিকার মধ্যে ভারতীয় সামরিক সরঞ্জাম বিবেচনা করব। আমাদের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীকে আহ্বান জানাবো তারা যেন কোনোভাবে ভারতের এই চক্রান্তে পা না দেন এবং ভারতীয় সামরিক সরঞ্জাম আমদানি করা থেকে সম্পূর্ণ বিরত থাকেন। যেই জেনারেল অতিরিক্ত উৎসাহে দেখাবেন না, ভুলে যান না। পুরো প্রক্রিয়া পর্যালোচনা করে কার কত দায় সেটা বাইর করতে পারবো আমরা। আর ভাইবেন না আপনার সহকর্মী আপনার উপরে বিলা হইয়া নাই। পুলিশের এই সম্পদের হিসাব বাইর হইতেছে না ভিতর থেকেই, যারা বঞ্চিত তারাই বাইর করতেছে এইসব। আপনাদেরও বাইর হবে। আর মাথায় রাখেন, যদি আমরা ধরতে পারি যে এই জেনারেল ইন্ডিয়ার হইয়া লেসপেন্সারি করছে, ইন্ডিয়ার সামরিক সরঞ্জাম বাংলাদেশের সামরিক বাহিনীতে ঢুকাইছে জোর কইরা, অতি উৎসাহী হইয়া ওর চামড়া তুলে ফেলবো। কিন্তু যত বড় জেনারেল হন না কেন, মাইন্ডি মাথায় রাখবেন। কষাই মোদী যে হাসিনাকে সামনে রেখে যৌথ সংবাদ সম্মেলনের কথাগুলো বললো, তার ভিত্তি কি? নাকি খুনি হাসিনা বাংলাদেশের জন্য অত্যন্ত স্পর্শকাতর বিষয় ভারতের সাথে গোপন চুক্তি করছে এই সফরে? আমাদের মনে আছে 71 সালে স্বাধীনতা যুদ্ধ চলাকালে প্রবাসী তাজউদ্দিন সরকার ভারতের সাথে একটা দাসত্ব চুক্তি স্বাক্ষর করছিল, যেটা বিষয়বস্তু সম্পর্কে সারা জাতি ছিল অন্ধকারে। এবারে কি দিল্লি গিয়া বাংলাদেশের কোন প্রধান স্বার্থ বন্ধক দিয়া এই ধরনের কোন চুক্তিতে আবদ্ধ হয়েছে কাটাল রানী? এটা হয়তো আমরা এখনই জানতে পারবো না, কিন্তু এই প্রশ্নটা অত্যন্ত জরুরি। আমরা এই প্রশ্নটা করে রাখলাম। সবশেষে যে কথাটা বলতে চাচ্ছি সেটা হইতেছে কাটাল রানীর দিল্লি সফর শেষ হইতে না হইতেই বাংলাদেশে এসে হাজির হয়েছেন চীনের একজন মন্ত্রী মিস্টার লিউ জিয়ানসাও, যাকে চীনের ছায়া পররাষ্ট্রমন্ত্রী হিসেবে অভিহিত করা হয়। চীনের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা এবং চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অত্যন্ত প্রভাবশালী নেতা। উনি হাসিনা আইসা সারল না, তার মধ্যে উনি বাংলাদেশে চলে আসছেন কেন? এইরকম একটা মুহূর্তে চীনের সরকারের এই অতি উচ্চ পদস্থ কর্মকর্তার আগমন কাটাল রানীর আসন্ন চীন সফরের যে গুরুত্ব সেটাই প্রকাশ করতেছে। কিছুদিন আগে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মিস্টার ইয়াও ওয়েন বলছিলেন যে কাটাল রানীর এই বেজিং সফর হবে একটা গেম চেঞ্জার। এটা নিয়ে আমি একটা এপিসোডও করছি। চীন সাম্প্রতিককালে 3টা গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইনিশিয়েটিভ চালু করছে। এগুলো হলো গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ, গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভ এবং গ্লোবাল সিভিলাইজেশনাল ইনিশিয়েটিভ। চীন এই প্রত্যেকটা ইনিশিয়েটিভে বাংলাদেশকে যুক্ত করার আকাঙ্ক্ষা প্রকাশ করছে। সুতরাং খেলা জমতেছে। এইটা একেবারে নতুন খেলা, যেটা সম্পর্কে ভারতের কোনো আইডিয়া নাই। আছে ভারতের আইডিয়া? দেখি নাইমুল ইসলাম খান কি বলেন। নো আইডিয়া এট অল, নো আইডিয়া এট অল। হ্যাঁ, দেখেছেন, ওরই একই কথা। তাছাড়া এই খেলার প্রধান দুই খেলোয়াড় চীন বা আমেরিকার অর্থনৈতিক বা সামরিক সামর্থ্যের তুলনায় ভারতের ওকাত একেবারেই নাই। হ্যাঁ, তা কলকাতার দাদাদের কাছ থেকে শিখেছি ওকাত শব্দটা, যদিও আমার ওকাত শব্দটা বেশি পছন্দ। যাই হোক, তবে বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা, গণতান্ত্রিক আকাঙ্ক্ষা এবং আর্থসামাজিক প্রগতির প্রতি অঙ্গীকার না জানাইয়া যদি কেউ কোনো খেলা বাংলাদেশের মাটিতে সাজাইতে চায়, সেটা ব্যর্থ হইতে বাধ্য। ভারত যে খেলা বাংলাদেশকে নিয়ে খেলছে গত 50 বছর, তার করুণ পরিণতি থেকে অন্য সকল পক্ষকে শিক্ষা নিতে হবে। তা চীন হোক, আমেরিকা হোক, যে পরাশক্তি হোক না কেন। এইবার আমাদের সামর্থ্যের প্রসঙ্গে আসি। ওই যে বলছিলাম না, আমরা ঠেকাই দিতে পারবো কিনা ভারতের রেল। গল্প বলি, চারিদিকে সরগোল পড়ে গেছে, মানুষ দিক দিক শূন্য বইয়া দৌড়াইতেছে। কেন? আকাশ নাকি ভেঙ্গা পড়বে, সবাই দৌড়াইতেছে নিজের বাঁচার লেগা। এক চড়ুই পাখি মাটিতে পিঠ দিয়া শুয়া 2 পা আকাশে তুইলা শুয়ে আছে, এমন ভাবে যে আকাশ ভেঙ্গা পড়লে সে 2 পা দিয়ে ঠেকাবে। একদম পালাইতে পালাইতে চড়ুই পাখিতে জেগেতেছে, তুমি কি তোমার এই সামান্য 2 পা দিয়া আকাশ ভেঙ্গা পড়লে ঠেকাতে পারবা? চড়ুই পাখি বলে, আকাশ ভেঙ্গা পড়লে তুমি কি পলায় বাঁচতে পারবা? পারবা না তো। তুমি যদি পলায় বাঁচতেই না পারো, তাহলে তোমার শক্তি কম না বেশি? এই হিসাব না কইরা
আসন্ন বিপদকে মোকাবেলা করার চেষ্টা করাই তো বীরের কাজ। বাংলাদেশের বুকের উপরে ভারতের দিনে দিনে আরো কঠোরভাবে চাইবা বসতেছে। এটা যদি বিপদ বলে মনে করেন তাহলে আসেন প্রতিরোধে ঝাঁপায় পড়ি। পৃথিবীর বাসের কেন্দ্র বানায় ব্রিটিশ সেনাদের বিরুদ্ধে দাঁড়াইছিল সে জানতো জিততে পারবে না, কিন্তু আমরা যদি 18 কোটি মানুষকে জাগায় তুলতে পারি তাহলে আমরা এই বিপদকে মোকাবেলা করতে পারবো ইনশাল্লাহ। আমাদের ভাইয়েরা পথে নামছে, দেখেন আপনারাও নামেন। নামলে এই বিজয়ের লক্ষ্যে আমরা আরেকটু আগে যাবো, আমরা আরো আত্মবিশ্বাসী হবো, আমরা আরো শক্তিশালী হবো, তারপরে কামিয়াব হবো কিনা সেটা সৃষ্টিকর্তার দয়া। কিন্তু এখন প্রশ্নটা হইতেছে আপনার উপরে, আপনি কি নামবেন কিনা? এই বিপদটাকে আপনি বিপদ হিসেবে মনে করতেছেন কিনা? দেশকে বাঁচানোর চিন্তা আপনি করতেছেন কিনা? আপনি দেশকে বাঁচাইতে চান কিনা? বাংলাদেশ রাষ্ট্র থাকবে কি থাকবে না সেটা আপনার চিন্তা কিনা? যদি মনে করেন আপনি সক্রিয় না হইলে বাংলাদেশ রাষ্ট্র না টিকতে পারে, তাহলে এখনই সক্রিয় হন, এখনই নামেন, এখনই সময় আমাদের ভাইদের সাথে নামেন। ভারতীয় পণ্য বয়কটের আন্দোলনের নামে এই আন্দোলনই আমাদের মুক্তির মন্দিরে পৌঁছায় দেবে ইনশাল্লাহ। আসেন আমরা নতুন একটা লড়াই শুরু করি, নইলে কলে দেশ একটু একটু কইরা আপনার হাতছাড়া হয়ে। প্রিয় দর্শক, এই ভিডিওগুলো দেখে আপনার মন্তব্য কেমন? আপনাদের কি মনে হচ্ছে? বাংলাদেশের জন্য কি ভালো হচ্ছে না বাংলাদেশের জন্য খারাপ হচ্ছে? গোলাম মোল্লা রনি সাহেব যে কথাগুলো বলেছে এই কথাগুলোর ভিত্তিতে আপনার কি মনে হচ্ছে? শেখ হাসিনার কি তাহলে খারাপ দিন আসতে চলেছে? সেই সাথে পিনাকি ভট্টাচার্য যে কথাগুলো বলেছে, তাহলে কি বাংলাদেশের উপরে যে রেল লাইনের এবং ইন্ডিয়ার রেল লাইনে যে একটু দখল চলে আসছে, এখানে কি বাংলাদেশের খারাপ হতে চলেছে? অবশ্যই আপনারা কমেন্ট বক্সে বলে যাবেন। প্রিয় দর্শক বন্ধুরা, যারা এখন এই ভিডিওটি শেয়ার করে দেননি, এই ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন, যেন সকলে এই ভিডিওটি দেখতে পারে। প্রিয় বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।